এই বিদ্যুৎ আবার লোহার ব্লকগুলোর উপর এক ধরনের অপোজিং ফোর্স তৈরি করে, ফলে লোহার ব্লকগুলো আরও শক্তভাবে একসাথে আটকে থাকে। মানে প্রাচীরটা শুধু নিজের ওজনেই দাঁড়িয়ে নেই, এটা দাঁড়িয়ে আছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে যুক্ত হয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এটিকে কেমন দেখেছ? লোকটি বলল, আমি এটিকে আল বুরদার মুহাব্বারের মতো দেখেছি, অর্থাৎ ডোরাকাটা পোশাকের মতো। এবার ওই উচ্চভূমিগুলো আসলে কি? এগুলো আসলে বিভিন্ন আগ্নেয়গিরি এবং বিভিন্ন পর্বতমালা, যেগুলোর সাথে পৃথিবীর অভ্যন্তরের লিঙ্ক বা যোগাযোগ আছে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। ইয়াজুজ ও মাজুজ ভয়ঙ্কর বর্বর জাতি, যাদেরকে একসময় এক প্রাচীরের পেছনে বন্দি করে রাখা হয়েছিল অন্য এক জাতির মানুষকে তাদের ভয়ানক অত্যাচারের হাত থেকে বাঁচাতে। জুলকারনাইন আলাইহিসসালাম ওই আক্রান্ত জাতিকে সুরক্ষা দান করেছিলেন এক অদ্ভুত ইউনিক শক্তিশালী প্রাচীর তৈরি করে, যাতে সেই প্রাচীরের অপর প্রান্তে ইয়াজুজ ও মাজুজরা আবদ্ধ হয়ে যেতে পারে। এক বিশাল প্রাচীরের পেছনে বন্দি করে রাখা হয়েছিল ওই হিংস্রদের। যে প্রাচীরটি বানানো হয়েছিল দুই পাহাড়ের মাঝে, সেই প্রাচীর আসলে কিরকম আর সেটার কার্যকারিতা কি, বা কোন সময়ে এই প্রাচীর ভেঙে পড়বে, সে সম্পর্কে কোরআন হাদিসের বর্ণনার ভেতরে যতটা গভীরতা আছে আমরা তার খুব অল্পটাই সাধারণভাবে আলোচনা করি। ইতিমধ্যে ইয়াজুজ মাজুজ নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, তবে এই ভিডিওটি হতে চলেছে খুবই ইউনিক। প্রাচীরটি সম্পর্কে এমন একটা ধারণা দেব যা বিগত এই বিষয়টির উপর যে সমস্ত গতানুগতিক ধারণাগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। সম্পূর্ণ ধারণা পাল্টে যাবে। এটা সম্পর্কে সম্পূর্ণ নতুন কথা শুনবেন, যেটা অন্য কোথাও এর আগে শোনেননি বা পাবেন না। কোরআন ও হাদিসের বর্ণনাগুলো কিভাবে একটার পর একটা গভীর ইঙ্গিত দিচ্ছে দেখুন, আর আধুনিক বিজ্ঞানের আলোকে সেগুলো কিভাবে সম্ভব হতে পারে সেটা সম্পর্কে স্বচ্ছ ধারণা জন্মাবে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কেন প্রাচীরটি লোহা ও তামার মতো ধাতু দিয়ে বানানো হলো, কেন নর্মালি ইট পাথর দিয়ে নয়? এখানেই আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি। অলরেডি এই ইয়াজুজ ও মাজুজদের সাথে ফাঁপা পৃথিবী ও পৃথিবীর অভ্যন্তরের জনজাতিদের সাথে কানেক্ট করেছি, সেই ভিডিওগুলোও দেখে নেবেন। লোহা এমন একটি ধাতু যা সরাসরি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে। পৃথিবী নিজেই একটি বিশাল চৌম্বক। পৃথিবীর চারিদিকে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে। কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেটা নিয়ে যে ব্যাখ্যা দেওয়া হয় যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে জিওম্যাগনেটিক ফিল্ড থেকে। পৃথিবীর ভেতরে মল্টেন আয়রন কোর আছে, সেই গলিত লোহা ঘুরছে, ঘূর্ণনের ফলে ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়। কিন্তু আসলে এরকম না। পৃথিবী ভিতরে ফাঁপা এবং সেখানে বিশাল বিস্তৃত খোলা অঞ্চল আছে, যা আমাদের ভূপৃষ্ঠের উপরে যে পরিমাণ খোলা বিস্তৃত অঞ্চল আমরা দেখি তার থেকেও অনেক বেশি। বাইরের ক্রাস্ট, তার ভেতরে বিশাল ফাঁপা অঞ্চল, মাঝখানে একটি ইনার সান বা প্লাজমা কোর আছে। এই প্লাজমা কোর থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। অত্যন্ত গরম প্লাজমা স্ফিয়ার ক্রমাগত ঘুরছে। ঘূর্ণনের কারণে আয়নাইজড গ্যাস, চার্জযুক্ত কণাগুলো যেমন ইলেকট্রন আয়ন, এগুলো চলতে থাকে। চলমান ইলেকট্রিক চার্জ ইলেকট্রিক কারেন্ট তৈরি করে। এই ইলেকট্রিক কারেন্ট তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এটাই পৃথিবীর ইলেকট্রোম্যাগনেটিজমের মূলনীতি। এখানে দেখা যাচ্ছে বাদশাহ জুলকারনাইন আলাইহিসসালাম লোহার বড় বড় ব্লক ব্যবহার করছেন। এখন এমন একটি জায়গায় যদি এই ব্লকগুলো বসানো হয় যেখানে ম্যাগনেটিক ফ্লাক্স বেশি, তাহলে সেই লোহার ব্লকগুলো শুধু নিজেদের ওজনের কারণেই দাঁড়িয়ে থাকবে না, তারা একে অপরের সাথে চৌম্বকীয় শক্তির মাধ্যমে এক ধরনের ইনভিজিবল গ্রিপে আটকে থাকবে। এই গ্রিপ চোখে দেখা যায় না, কিন্তু সেটা বাস্তব। ম্যাগনেটিক লেভিটেশন, ইলেকট্রোম্যাগনেটিক লক, রেলগান টেকনোলজি, এই সব কিছুতেই এই টেকনিক ইউজ করা হয়। আবার ওই লোহার ব্লকগুলোর উপর তামা ঢালা হয়েছিল। তামা কেন ঢালা হয়েছিল? এখানেই বিষয়টা আরও গভীর। লোহার উপর গলিত তামা ঢালা হয়েছিল। এটা কাকতালীয় না। তামা পৃথিবীর অন্যতম সেরা ইলেকট্রিক কন্ডাক্টর। যখন লোহা ও তামা একসাথে থাকে তখন সেখানে তৈরি হয় এডি কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। এডি কারেন্ট হলো সেই বৃত্তাকার বৈদ্যুতিক প্রবাহ যেটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গতির ফলে অথবা পরিবর্তিত চৌম্বক ক্ষেত্র পরিবাহকের ভিতরে সৃষ্টি করে। ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং বা তড়িৎচুম্বকীয় ড্যাম্পিং হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো পরিবাহকের গতিকে ধীর বা বন্ধ করার জন্য চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয় এবং এতে কোনো প্রকার শারীরিক স্পর্শের প্রয়োজন হয় না। এই প্রক্রিয়াটি মূলত গতির কারণে সৃষ্টি এডি কারেন্টের উপর নির্ভর করে। আর ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড বা প্রণোদিত তড়িৎ ক্ষেত্র হলো একটি নন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড যা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র
অথবা পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্সের কারণে তৈরি হয়। সহজ ভাষায়, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড যখন নড়াচড়া করে তখন সেই পরিবর্তন তামার ভিতরে বিদ্যুৎ তৈরি করে। এই বিদ্যুৎ আবার লোহার ব্লকগুলোর উপর এক ধরনের অপোজিং ফোর্স তৈরি করে, ফলে লোহার ব্লকগুলো আরও শক্তভাবে একসাথে আটকে থাকে। মানে প্রাচীরটা শুধু নিজের ওজনেই দাঁড়িয়ে নেই, এটা দাঁড়িয়ে আছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে যুক্ত হয়ে। এবার এই দুই হাদিস এখানে বলতে হবে। এই হাদিস দুটি ইয়াজুজ ও মাজুজ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর 3347, 3598, 7059। সহিহ মুসলিমে 2880। জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে জেগে উঠলেন, তার চেহারা লাল হয়েছিল। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের জন্য ধ্বংস আসন্ন এক অনিষ্ট থেকে আজ ইয়াজুজ ও মাজুজের বাঁধে এই পরিমাণ গর্ত খুলে দেওয়া হয়েছে। তারপর তিনি তার বুড়ো আঙুল ও তর্জনী একত্র করে একটি বৃত্ত তৈরি করে দেখালেন। এরপর আরেকটি হাদিস তিরমিজি শরীফের হাদিস নম্বর 3153, সুনান ইবনে মাজা হাদিস নম্বর 4080। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই বাঁধ খনন করে। তারা খনন করতে করতে যখন প্রায় সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে, চলো ফিরে যাই, আগামীকাল আবার খনন করব। তখন আল্লাহ সেই বাঁধকে আবার আগের চেয়েও শক্ত করে দেন। এভাবে চলতে থাকে যতদিন আল্লাহ চান। অবশেষে যখন আল্লাহ তাদের বের করে দিতে চান তখন তাদের নেতা বলবে, চলো ফিরে যাই, আগামীকাল আবার খনন করব ইনশাআল্লাহ। তখন তারা ফিরে গিয়ে দেখবে বাঁধটি আগের মতোই রয়েছে। তারপর তারা খনন করে সেটি ভেঙে বের হয়ে মানুষের উপর ছড়িয়ে পড়বে। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিংয়ের মতো গর্ত তৈরি হয়েছে। ইয়াজুজ ও মাজুজদের প্রাচীরে যে গর্তটি হয়েছে সেটি আংটির মতো গোল। এখানে গোল শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ স্ট্রাকচার হলে গর্ত খুঁড়লে গর্ত সাধারণত অসমান হয়, কিন্তু রিং শেপড হওয়ার মানে কি? বিজ্ঞান অনুযায়ী যখন কোনো শক্তিশালী ফিল্ড বা এনার্জি ব্যারিয়ার কোনো জায়গায় দুর্বল হয়ে যায় তখন ব্রিজ সাধারণত সার্কুলার হয়। যখন একটি ধাতব কাঠামোর উপর চাপ পড়ে তখন ফ্র্যাকচার সার্কুলার প্যাটার্ন নেয়, কারণ চাপ চারিদিকে সমানভাবে ছড়ায়। মেটেরিয়াল সায়েন্সে এটাকে বলা হয় সার্কুলার স্ট্রেস ফ্র্যাকচার। বাস্তব এরকম উদাহরণও আছে যেখানে এরকম ফেনোমেনা লক্ষ্য করা যায়। স্পেসক্রাফট মেটাল শিল্ড, প্রেসার ট্যাঙ্ক র্যাপচার, এগুলোতে গোলাকার হোল তৈরি হয়। ইয়াজুজ ও মাজুজদের প্রাচীর একটা ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম হয়ে থাকলে তার দুর্বল জায়গায় রিং শেপড ব্রিজ হওয়াটাই স্বাভাবিক। আরও ইন্টারেস্টিং বিষয় হলো, পরদিন তারা এসে দেখে যে গর্ত আবার বন্ধ হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। নর্মাল সাধারণ প্রাচীর হলে কখনোই এমনটা হতো না, সেটা আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারতো না, সেটা হতো পার্মানেন্ট। এখন যদি বলেন আল্লাহর ইচ্ছাতে তো সবকিছুই সম্ভব। সবকিছুই সম্ভব হলেও সেই সবকিছুই একটি রুলস, নিয়ম ফলো করে। আল্লাহ সৃষ্টির সেই নিয়ম বা রহস্যের বা ব্যাখ্যার বাইরে অযৌক্তিকভাবে কোনো কিছু হয় না। অনেক ক্ষেত্রে যেগুলো যুক্তি নেই বলে মনে হয় সেগুলোর পিছনে থাকা আসল প্রকৃত নলেজ না থাকার কারণে সেগুলোকে যুক্তিহীন মনে হয়। নলেজ থাকলে আর যুক্তিহীন মনে হবে না। কেন গর্ত আবার বন্ধ হয়ে যেত? কারণ এটা সাধারণ দেওয়াল না, এটি একটি ফিল্ড বেসড সিস্টেম। এখানে ম্যাগনেটিক কম্প্রেশন এফেক্ট আছে। বিশাল লোহার ব্লকগুলো বৈদ্যুতিক প্রবাহের কারণে সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ডের কারণে ম্যাগনেটাইজড অবস্থায় থাকে। এই কারণে তারা একে অপরকে চৌম্বক শক্তি দিয়ে টেনে রাখে। যখন জোরজবস্তি এর মধ্যে ছোট ফাঁক তৈরি করা হয় তখন চৌম্বক আকর্ষণ আবার ওই ব্লকগুলোকে কাছে টেনে আনে, ফাঁক প্রায় বন্ধ করে দিতে পারে। মানে কাঠামোটা নিজে নিজে আবার স্টেবল পজিশনে ফিরে যায়, বা একে সেলফ হিলিং পাওয়ার বা নিজস্ব মেরামতির ক্ষমতাও বলতে পারেন। প্রাচীরের ক্ষেত্রে যতক্ষণ পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড স্টেবল থাকবে ততক্ষণ এই প্রাচীর নিজেকে ঠিক রাখতে পারবে, অক্ষত থাকবে। কিভাবে এই প্রাচীর ভেঙে যাবে সেটা নিয়েও আসছি। আরও একটি বিষয়, দুই পাহাড়ের মাঝেই কেন প্রাচীর তৈরি করা হলো? ভূতত্ত্ব অনুযায়ী এই জায়গাগুলো সাধারণত হয় ন্যাচারাল চোক পয়েন্ট, প্রাকৃতিক সংকীর্ণ পথ, ম্যাগনেটিক অ্যানোমালি জোন, যেটা ওই ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম তৈরিতে সবচেয়ে উপযোগী। এখন একটি খুবই আশ্চর্যজনক হাদিসের কথা বলবো এই প্রাচীর সম্পর্কিত, যেটা থেকে আসলেই বুঝতে পারবেন যে এটা ওই ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমের কথাই বলছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে সে ইয়াজুজ ও মাজুজের বাঁধ দেখেছে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে সে ইয়াজুজ ও মাজুজের বাঁধ দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এটিকে কেমন দেখেছ? লোকটি বলল, আমি এটিকে আল বুরদার মুহাব্বারের মতো দেখেছি, অর্থাৎ ডোরাকাটা পোশাকের মতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেটিই দেখেছ। ইবন জারিরের কোরআনের তাফসিরে কাতাদা থেকে বর্ণিত হয়েছে যে যখন সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে সেই ইয়াজুজ ও মাজুজের বাঁধ দেখেছে,
এবং তাকে সেটি বর্ণনা করতে বলা হলো, তখন সে বলল এটি ডোরাকাটা পোশাকের মতো, যাতে লাল এবং কালো ডোরা ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সেটিই দেখেছ। লোহা ও তামার স্ট্রাকচার হলে এই দাগ কেন হবে? লোহার ব্লকের উপর গলিত তামা অল্টারনেট ভাবে দেওয়া থাকলে এই রকম ডোরাকাটা দাগ দেখা যাবে, হুবহু যেটা ইবন জারিরের কোরআনের তাফসিরে কাতাদা থেকে বর্ণিত হয়েছে। এটি একটি রিপিটেড মডিউলার স্ট্রাকচার। আয়রন কপার, ব্ল্যাক রেড, এইভাবে দূর থেকে দেখলে এটাকে দেখাবে ডোরাকাটা ঠিক লাল কালো স্ট্রিপ অল্টারনেটিং স্ট্রিপ প্যাটার্নের কাপড়ের মতোই। রিয়েল লাইফ সাইন্টিফিক এক্সাম্পলও দেওয়া যায়। ট্রান্সফরমারের কপার আয়রন লেয়ার স্ট্রাকচার, এখানেও স্ট্রিপড অ্যাপিয়ারেন্স আছে। ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডিং ওয়ালস, অল্টারনেটিং কন্ডাক্টিভ প্লাস ম্যাগনেটিক লেয়ার্স, র্যাডার বা ইএম কন্টেনমেন্টে ব্যবহৃত রেলগান বা পার্টিকেল অ্যাক্সেলারেটর কেসিং লেয়ার মেটাল ব্যান্ডসে স্ট্রিপ লাইক প্যাটার্ন ভিজিবল থাকে। এগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। আর জুলকারনাইন আলাইহিস সালামের তৈরি করা স্ট্রাকচারটি অত্যন্ত অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। উনি কীরকম অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতেন সেটা এই ভিডিওতেই বলেছিলাম। এখন কেন এই প্রাচীরটি ভেঙে যাবে? কোরআন বলে একসময় এই প্রাচীর ভেঙে দেওয়া হবে, কিন্তু কিভাবে? এই সিস্টেম অর্থাৎ ইলেকট্রিকের প্রবাহ বন্ধ হলেই, অর্থাৎ পৃথিবীর চৌম্বকীয় প্রবাহ ডিস্টার্ব হলেই, বন্ধ হয়ে গেলেই ব্লকগুলোর একসাথে আটকে থাকার আর ক্ষমতা থাকবে না। তখন প্রাচীর ভেঙে ফেলা যাবে। তখনই গর্ত করে ফেলার পর তার পরের দিন এসেও সেই গর্তই দেখতে পাবে ইয়াজুজ ও মাজুজরা। আর্থের ম্যাগনেটিক ফিল্ড ডিসরাপ্টেড হতে পারে বিভিন্ন কারণে। প্রথম কারণ হিসেবে বলা যায় পৃথিবীর মাস ডিস্ট্রিবিউশন যদি পাল্টে যায়। গ্রিনল্যান্ড, যেটার পিছনে এখন ট্রাম্প পড়ে আছে, ও আন্টার্কটিকার বরফ যদি ব্যাপকভাবে গলে যায়, তাহলে পৃথিবীর মাস ডিস্ট্রিবিউশন পাল্টে যাবে। পৃথিবী ঘূর্ণায়মান বস্তু, এর ভারসাম্য খুব সূক্ষ্ম। মাস ইমব্যালেন্স হলে স্পিন অ্যাক্সিস সামান্য হলেও বদলে যাবে। এর ফলে ম্যাগনেটিক ফিল্ড দুর্বল বা অস্থির হতে পারে। দ্বিতীয় আরেকটি মেজর কারণ বলা যায় বড় কোনো কমেট বা অ্যাস্টেরয়েডের আঘাত। একটি বড় আঘাত পৃথিবীর ক্রাস্ট কাঁপাতে পারে, ম্যাগনেটিক ফিল্ড ডিস্টার্ব করতে পারে। আর এই দুটি কারণ যদি একসাথে হয়, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড ডিসরাপ্টেড হয়ে যাওয়ার আরও অনেক গুণ চান্স বেড়ে যাবে। তখন ওই ইলেকট্রোম্যাগনেটিক লক সিস্টেম সাময়িকভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যেতে পারে, আর ওই ক্ষণিক সময়ের মধ্যেই প্রাচীর ভেঙে পড়বে। এখন পৃথিবীর পোল শিফটিং নিয়ে অনেকেই বলেছেন। এই বিষয়ে উল্লেখযোগ্য কয়েকজনের কথা বলতে হয়। শার্ল এতিয়েন ব্রাসো দ্য বুরবুর 19 শতকের একজন ফরাসি ঐতিহাসিক ও ভাষাবিদ, প্রাচীন মায়ান সভ্যতা নিয়ে কাজ করতেন। প্রাচীন মায়া গ্রন্থ পপল ভূ পড়ে তিনি বলেন, পৃথিবীতে একাধিকবার ভয়ঙ্কর বিপর্যয় হয়েছে এর আগে। এই বিপর্যয়গুলোর কারণ পৃথিবীর অ্যাক্সিস বা অক্ষ নড়ে চড়ে বসা, আকাশ থেকে আগত বস্তু, ধূমকেতু বা গ্রহাণু। এর ফলে সমুদ্র উঠে আসে, সভ্যতা ধ্বংস হয়ে যায়। স্লিপিং প্রফেট নামে পরিচিত এডগার কেসি ঘুমের মতো অবস্থায় ভবিষ্যৎ প্রেডিক্ট করতেন। তিনিও পোল শিফটিং নিয়ে বলেছেন, যেটা ঘটতে চলেছে আগত সময়ে। আর্থ ক্রাস ডিসপ্লেসমেন্ট হবে, পৃথিবীর বাইরের খোলস সরে যাবে। আটলান্টিক ওশিয়ান ও প্যাসিফিক অঞ্চলে বড় পরিবর্তনে কিছু ভূমি ডুবে যাবে, নতুন ভূমি উঠে আসবে। তার বিখ্যাত বক্তব্য, হোয়েন দ্য আইস ক্যাপস মেল্ট দ্য পোলস উইল চেঞ্জ। যখন মেরু অঞ্চলের বরফ গলে যাবে, তখন পৃথিবীর মেরু পরিবর্তিত হবে। বরফ গলা এবং তার ফলে ভারসাম্য নষ্ট হওয়ার কারণে পোল শিফট হওয়ার কথা বলেন তিনি। এরপর আছেন হিউ ওকিনক্লজ ব্রাউন। ইনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। ইনি সম্পূর্ণ উল্টো একটি থিওরি দেন। তিনি একটি বই লিখেছিলেন, ক্যাটাক্লিজম অব দ্য আর্থ, পৃথিবীর মহাবিপর্যয় সমূহ। তিনি বলেছিলেন পৃথিবীর দুই প্রান্তে, গ্রিনল্যান্ড, আন্টার্কটিকাতে বিশাল বরফ জমে গেছে। এই বরফ পৃথিবীর স্পিন ব্যালেন্স নষ্ট করছে। এর ফলে হঠাৎ এক সময় পৃথিবীর ফিজিক্যাল পোল শিফট হতে পারে। তিনি এটার একটি সমাধান হিসাবে অদ্ভুত প্রস্তাব দেন। তিনি বলেন নিউক্লিয়ার বিস্ফোরণ করে বরফ গলানোর কথা। তিনি মাস প্লাস রোটেশন অর্থাৎ ভর প্লাস ঘূর্ণনের উপর জোর দেন। এটাকে বলা হয় ক্রাস্টাল স্লিপ থিওরি। তবে বেশি বরফ জমে পোল শিফটের থেকে বরফ গলে গিয়ে পোল শিফট হওয়ার ধারণাটি বেশি গ্রহণযোগ্য, কারণ বরফ গলে গিয়ে সেই বিশাল জলরাশি সমুদ্রে ছড়িয়ে পড়ে, ফলে বেশি হারে মাস ডিস্ট্রিবিউশন বদলাবে। এই রকম ভাবে মায়া সভ্যতা, প্রাচীন মিশর, গ্রিক, নর্স, হিন্দু মিথোলজিতে, আমেরিকার হোপি জনগোষ্ঠীর লোককথায় এই পোল শিফটের বিষয়টি পাওয়া যায়। পৃথিবীতে পোল শিফটিং আগে অনেকবারই হয়েছে। একই রকমভাবে অদূর ভবিষ্যতেও আরও একটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইসলামিক ও অন্যান্য ধর্মের প্রফেসিগুলোতে সবচেয়ে স্ট্রাইকিং যে বিষয়টির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো এন্ড টাইমের 10টি সবচেয়ে বড় সাইনের মধ্যে একটি হলো সূর্য পশ্চিম দিক থেকে ওঠা। এটা ঘটলেই পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড ডিসরাপ্টেড হবে এবং ওই সিস্টেমটি ভেঙে পড়বে। তাই বলা যায় সূর্য পশ্চিম দিক থেকে উঠলেই প্রাচীর ভেঙে গিয়ে ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে। এখন একদল বেরিয়েছে
যারা বলছে ইয়াজুজ ও মাজুজরা অলরেডি বেরিয়ে পড়েছে। খাজার ইহুদিরাই নাকি ইয়াজুজ ও মাজুজ। যে গোপন সংস্থাগুলোর কথা বলা হয় তারাও এদের মধ্যেই পড়ে। এই কারণেই ওয়ার্ল্ডে এত বিশৃঙ্খলা, অরাজকতা। কিন্তু এই বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টিকারী শয়তানদের আর্মিদের কেন ইয়াজুজ মাজুজদেরই ট্যাগ লাগিয়ে দিতে হবে? ইয়াজুজ মাজুজ বললে কি তাদের ভয়াবহতার কথা বেশি ফুটিয়ে তোলা যাবে? যারা এই কথাটি বলছেন তারা সরাসরি ডজন খানেকেরও বেশি সহি হাদিসকে জাল হাদিস বা জয়ীফ হাদিস বলে দিচ্ছেন। অথচ ওই হাদিসগুলো শতকের পর শতক কোনো মুহাদ্দিস, কোনো ইসলামিক স্কলার জাল বা জয়ীফ বলার ধৃষ্টতা দেখাননি। শুধু হাদিস হলেও তো কথা ছিল, সরাসরি কোরআনের আয়াতকেও অগ্রাহ্য করে যাচ্ছে তারা, এবং কোরআনের আয়াতের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের ওই ভ্রান্ত থিওরিকে এস্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে তারা। আয়াতের ওই রকম ব্যাখ্যা যুগে যুগে কোনো তাফসির কারক দেননি। কখন দেখেছেন যে খাজার ইহুদিরা পৃথিবীর সমস্ত উচ্চভূমি থেকে দলে দলে নেমে আসছে? বা তাদের সংখ্যা কি এতটাই বেশি যে যদি তাদের লাশ পৃথিবীতে পড়ে থাকে তাহলে সমস্ত পৃথিবীতে কোথাও পা রাখার জায়গা থাকবে না? আসলে তারা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করছেন, হয়তো জেনে বুঝেই করছেন। এর এফেক্ট মুসলিমদের উপর, বিশেষ করে ইয়াং জেনারেশনের থিঙ্কিং এর উপর পড়ছে। তাদেরকে খারেজিয়তের দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে এটা ইনডাইরেক্টলি বলে দেওয়া হচ্ছে যে যে কোনো থিওরিকে এস্টাবলিশ করার জন্যে যত খুশি সহি হাদিসকে নির্দ্বিধায় জাল বলে দাও। এটা ভাবাও যে ধৃষ্টতা, সেটা ইয়াং জেনারেশন উপলব্ধি করতে পারবে না। শুধু তাই নয়, নিজের থিওরি এস্টাবলিশ করতে কোরআনের আয়াতকেও অগ্রাহ্য করো। এটা একটা ভয়ানক ট্রেন্ড যেটা তৈরি হচ্ছে। এবার ওই উচ্চভূমিগুলো আসলে কি? এগুলো আসলে বিভিন্ন আগ্নেয়গিরি এবং বিভিন্ন পর্বতমালা, যেগুলোর সাথে পৃথিবীর অভ্যন্তরের লিঙ্ক বা যোগাযোগ আছে। এই ওপেনিংগুলো দিয়েই দলে দলে পঙ্গপালের মতো ধেয়ে আসবে ইয়াজুজ মাজুজরা। একটা স্রোত বেরিয়ে আসবে, তার ঠিক পরেই আরেকটি স্রোত আগেরটির উপর আছড়ে পড়বে। তারা যেখান দিয়ে যাবে সব কিছু ধ্বংস করতে করতে যাবে। ঈসা আলাইসাল্লাম তার সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন, কারণ তিনিও এদেরকে ঠেকাতে পারবেন না। আল্লাহ বিশেষভাবে এদেরকে মেরে ফেলবেন। তারপর এরা এমনভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে থাকবে যে কোনো ফাঁকা অংশ আর ভূপৃষ্ঠে অবশিষ্ট থাকবে না। তারপর পৃথিবীর অভ্যন্তর থেকে গ্রেট ইগলরা এসে এদেরকে পায়ে করে তুলে দূরে ফেলে আসবে। ইয়াজুজ ও মাজুজরা এত পরিমাণে কাঠের অস্ত্র ইউজ করবে যে সেই কাঠ স্তূপাকারে পড়ে থাকবে সর্বত্র। ঈসা আলাইসাল্লাম ও তার সাথীরা যেগুলো 7 বছর যাবৎ জ্বালানি হিসাবে ব্যবহার করবেন। এই ব্যাপারটি হাদিস ও বাইবেল দুই জায়গাতেই প্রায় একই রকমভাবে বর্ণিত হয়েছে। এইগুলোর কোনো ব্যাখ্যা এই নতুন সব থিওরিগুলোতে পাবেন না। তারা সব কিছুকে উড়িয়ে দিয়েছে।